আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। জামায়াত নিষিদ্ধে আইনি ফাঁকফোকর পর্যালোচনা করে বাস্তবায়ন, জানালেন ওবায়দুল কাদের। নাশকতায় কোথা থেকে অর্থ এসেছে, কে দিয়েছে, সব তথ্য আছে সরকারের কাছে। 14 দলের সভায় জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়। আন্দোলনে গুলিবন্ধ ও সমন্বয়কদের মুক্তি নিয়ে হাইকোর্টে আজকের মতো শেষ রিটের শুনানি। এত সহিংসতা ও মৃত্যু খুবই দুঃখজনক, মন্তব্য আদালতের। কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহতদের স্মরণে পালিত হচ্ছে একদিনের শোক, কোথাও কোথাও অর্ধনমিত জাতীয় পতাকা। ইন্টারনেট চালু হলেও ব্যবহার করা যাচ্ছে না ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া। অনেকেই ঝুঁকছেন ভিপিএন এর দিকে, অনিরাপদ অ্যাপস ব্যবহার না করার পরামর্শ। ভারতের কেরালায় ভূমিধসে 24 জনের মৃত্যু, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক, চলছে জীবিত উদ্ধারের তৎপরতা। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। জামায়াত শিবির নিষিদ্ধে আইনগত দিকগুলো ভালোভাবে পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার, যাতে তারা আর আইনের ফাঁকফোকর গলে স্বাধীন দেশে রাজনীতি করার সুযোগ না পায়। এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের যৌথ সভা শেষে এ তথ্য জানান তিনি। বলেন, সরকার পতন আন্দোলনে রূপ দিতে শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে। ওবায়দুল কাদের আরো বলেন, কোথা থেকে নির্দেশ এসেছে, কে অর্থ যোগান দিয়েছে, কোথায় বৈঠক হয়েছে, সব তথ্য আছে সরকারের কাছে। সবাইকে গুজব ও আতঙ্ক সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপি মহাসচিবকে উদ্দেশ্য করে বলেন, মিথ্যাচার করে লাভ নেই। যৌথ সভার শুরুতে সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর 1 মিনিট নীরবতাও পালন করা হয়। চোদ্দ দলের সভায় জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা দীর্ঘদিন থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, মুক্তিযোদ্ধা, নাগরিক সমাজ দাবি করে আসছে। জামায়াতের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে 14 দলের বৈঠকে। 2-1 দিনের মধ্যে এই বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, এমনটাই জানানো হয়েছে জোটের বৈঠকে। সোমবার জোটের প্রধান ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে 14 দলের শীর্ষ নেতাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর মোহাম্মদ ফায়েকুজ্জামান। ফায়েকুজ্জামান, জামায়াত নিষিদ্ধের দাবি অনেক পুরনো। গতকাল এ বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নিল 14 দলীয় জোট। আপনার বিশ্লেষণ শুনতে চাই আমরা এই ব্যাপারে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। তবে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নই, আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। একটু জাস্ট এখানে একটু সংশোধনী আছে। অনেক ধন্যবাদ আপনাকে। বিষয়টা হলো যে জামাত নিষিদ্ধের যে কালকে 14 দল এবং পরবর্তীকালে সরকারের উপর যে সিদ্ধান্ত মানে দায়িত্ব অর্পণ করা হয়েছে জামাত নিষিদ্ধের, এই দাবিটা আপনি নিজেই বলেছেন যে এটা অনেক পুরনো দাবি। 1971-এ তাদের যে বর্বরতা, তাদের যে এদেশের গণহত্যা এবং নারী ধর্ষণ, অগ্নিসংযোগ ইত্যাদি যে কাজগুলো তারা করেছিল, এদেশের মানুষ সেগুলো একসময় 75-এর পট পরিবর্তনের পরে জিয়াউর রহমানের সময় এবং এরশাদের সময় সেটা ভুলতে বসেছিল। কিন্তু পরবর্তীকালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে, বিশেষ করে 2013-14 যে তাণ্ডব, সেই তাণ্ডবের পরে কিন্তু এদেশের সাধারণ মানুষের মধ্যে থেকে একটা দাবি ছিল। এমনকি আমাদের অনেকের মনে আছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2009 সালের ফেব্রুয়ারি মাসের যে হত্যাকাণ্ড, তারপরে কিন্তু এদেশের মানুষ জেগে উঠেছিল জামাত শিবিরের এই বর্বরতার বিরুদ্ধে। কিন্তু
এই গণদাবি সত্ত্বেও সরকার তখন এই কাজটি করেনি। কিন্তু আজকে এমন একটা সময় করা হচ্ছে যে কোটা আন্দোলনের ব্যানারে আমাদের সাধারণ ছাত্রছাত্রীরা, এদেশের আপামর প্রায় অধিকাংশ ছাত্রছাত্রী কিন্তু এই কোটা আন্দোলনের সাথে যুক্ত ছিল। যারা যুক্ত ছিল তার অধিকাংশই কোনো রাজনীতি বোঝে না এবং রাজনীতির বিষয়টা তারা অনুধাবনও এতটা করে না। যদিও আমরা প্রথম থেকে অনুমান করেছিলাম যে কোটা আন্দোলন স্বাভাবিকভাবে কোটার মধ্যে থাকবে না, এর পিছনে রাজনৈতিক অপশক্তি তারা যুক্ত হবে এবং শেষ পর্যন্ত যে ধ্বংসলীলা ধ্বংসযজ্ঞ 1971-কে আমাদেরকে মনে করিয়ে দেয়, তাতে খুব স্পষ্ট হলো যে কোটা আন্দোলনের পেছনে এক রাজনৈতিক শক্তি, বিশেষ করে আমার ধারণা এবং সরকারের অনুমান যে এখানে জামাত শিবির ছাড়া এই ধরনের ধ্বংসযজ্ঞ অন্য কেউ করতে পারেন, সাধারণ ছাত্রছাত্রী এই কাজটি করেনি। সেই সময় সেই কাজটি করা হচ্ছে, কিন্তু সেটি কতটুকু সমাজে এবং রাজনীতিতে প্রভাব পড়বে সেটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে চিন্তিত। কারণ এর মধ্যে আমরা লক্ষ্য করছি এবং বিভিন্নভাবে জানতে পারছি যে জামাতের লক্ষ্য কর্মী, তারা দেশের বিভিন্ন জায়গায় তাদের প্রশিক্ষিত কর্মী তারা এই কাজে অংশ নিয়েছে এবং এটা গণদাবি এক সময় থাকলেও যে প্রেক্ষাপটে এবং যে সময় সে করা হচ্ছে সেটা কতটুকু মানে জনসাধারণের কাছে এবং তাদের কর্মকাণ্ড যে মানে তারা যেভাবে প্রশিক্ষণ গ্রহণ করে একটা দেশের বিরুদ্ধে, সেটা কতটুকু বন্ধ হবে এটা নিয়ে আমার যথেষ্ট পরিমাণে সন্দেহ আছে। কিন্তু এটা গণদাবিরই একটা প্রতিফলন ঘটছে, সেটাতে কোনো সন্দেহ নেই। আপনার কথা সূত্র ধরেই যদি জানতে চাই যে আন্দোলন ঘিরে তো সাম্প্রতিক নাশকতায় জামায়াত শিবিরের নাম বারবারই উঠে আসছে, সংগঠনটি নিষিদ্ধের পাশাপাশি নিশ্চয়ই অপরাধের আলাদা বিচারের বিষয়টিও চালু থাকবে, তখন সংগঠনের পরিচয় দরকার হতে পারে। এ ব্যাপারে কিছু বলতে চাচ্ছেন কিনা আপনি? অনেক ধন্যবাদ। দেখুন, যারা কোনো ধ্বংসাত্মক কাজে লিপ্ত থাকে, সেই ধ্বংসাত্মক কাজে লিপ্ত যারা থাকে কিন্তু অপরাধ যিনি করেন এটা তার সেই দায়িত্ব। হ্যাঁ, তাকে ধরা পড়ার পরে এই ধরনের যারা নাশকতার সাথে যুক্ত থাকে তারা ধরা পড়ার পরে তার রুট খুঁজতে গেলে বা তার শেকড় খুঁজতে গেলে হয়তো তার রাজনৈতিক পরিচয় সেখানে আসতে পারে এবং অবশ্যই সে রাজনৈতিক পরিচয়টা তখন অবশ্যই রাজনৈতিকভাবে দেখতে হবে বিষয়টাকে, যে একটি রাজনৈতিক দলের ব্যানারে কাজটা করা হয়েছে কিনা সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ থাকে। কারণ কোনো স্বতন্ত্র ব্যক্তি ইন্ডিভিজুয়াল এই কাজটি করবে না, এটা একটা সংঘবদ্ধ পরিকল্পনা ছাড়া অবশ্যই সেখানে রাজনৈতিক পরিচয়ের ব্যাপার থাকে। তা আমরা যে কথাটি বলতে চাই, আমি বারবার যে কথাটি বলছি যে সরকারকে এবং রাজনৈতিক বিশেষ করে 14 দলকে তাদেরকে খুব সতর্কতার সাথে বিষয়টা আগাতে হবে একটা কারণে, যেখানে কিন্তু আমি স্পষ্ট করে আপনাকে বলতে পারি, আমি একজন শিক্ষক হিসাবে যতটুকু জানি যে অনেক মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী পরিবারের সন্তানরাও কিন্তু কোটাটা এইভাবে চেয়েছে এবং তারা প্রথম দিকে তার অনুধাবন করেনি যে এর মধ্যে রাজনীতি যুক্ত হবে, তাদের এক ধরনের ইমোশন ছিল। অতএব এটা খুব সতর্কতার সাথে আগাতে হবে। যারা প্রকৃত অপরাধী এবং সত্যি সত্যি যদি জামাতের মানে যদি না সত্যি সত্যি যারা জামাতের ক্যাডারেই ধ্বংসযজ্ঞে অংশগ্রহণ করেছে, প্রথমত তাদের ব্যক্তি পরিচয় এবং সামষ্টিক পরিচয়, পরে রাজনৈতিক পরিচয় বের করার প্রয়োজন হবে। সেক্ষেত্রে হয়তো এই সিদ্ধান্তটি প্রয়োজন হতে পারে, এই প্রয়োজনটি কাজে লাগতে পারে। আরেকটি প্রশ্ন রাখতে চাই এরপরই, নির্বাহী আদেশে জামায়াত শিবির নিষিদ্ধ হলে ছোট্ট করে জানতে চাই তারপরও কি কোনো আশঙ্কা থাকবে কিনা বা তাদের কার্যক্রম কি পুরোপুরি বন্ধ হবে কিনা, আপনার কি মনে হচ্ছে? আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে বন্ধ হবে, কারণ জামাত ইসলাম এমন এক সংগঠন, আমি এটা নিয়ে অনেক লেখালেখি করেছি, বিভিন্ন সময় খবরের কাগজে লিখেছি, অনেক অনেক বিষয় বলেছি, আপনাদের টেলিভিশনেও আমি কথা বলেছি। সেটা হলো জামাত এমন এক সংগঠন যে আপনি তার রাজনৈতিক সংগঠনের নাম মুছে দিলেন সে করতে পারবে না, সে বিভিন্ন ব্যানারে কাজটা করবে এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে সে মিশে যাবে, এমনকি অন্য রাজনৈতিক দল গঠন করেও কিন্তু সেটা তাদের কর্মকাণ্ড চলতে পারে, কারণ তারা নিয়মিত প্রশিক্ষণ নেয় এবং তাদের এমন এক ধরনের ট্রেনিং আছে, তারা এটা ক্লাস নেয়ার মতো করে এবং তারা সেখানে এমন ভাবে অংশগ্রহণ করে যে রাজনৈতিক দল নিষিদ্ধ করেই তাদের কর্মকাণ্ড বন্ধ করা যাবে বলে আমি মনে করি না। তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করাটাই খুব গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে আজ দেশ জুড়ে পালিত হচ্ছে শোক। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়, গ্রহণ করা হয় শোক প্রস্তাব। অবশ্য জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় রাজধানীর বিভিন্ন সরকারি ভবন সহ বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা স্বাভাবিক অবস্থায় উঠতে দেখা গেছে। তবে নির্বাচন কমিশন ভবনের জাতীয় পতাকা ছিল অর্ধনমিত। মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আজ সারা দেশে শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হবে। মসজিদে দোয়া মাহফিল এবং মন্দির গির্জা প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দর্শক, হাইকোর্টে যাবার চেষ্টা করব, সেখানে আন্দোলনে গুলি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের হেফাজতের বিষয়ে রিট চলছে, আমরা সেখানে যাচ্ছি। ভাষ্য অনুযায়ী যে তাদেরকে অ্যারেস্টও করা হয়নি, তাদেরকে ডিটেনও করা হয়নি, তাহলে তাদেরকে ওখানে আটকে রাখা হচ্ছে কিসের জন্য? তাদের নিরাপত্তার কথা যে বলছেন, সেই নিরাপত্তাটা তারা কখন চাইলেন সে কথা কখনোই বলছেন না। তারা গতকালকে আমাদের মামলা ফাইল করার পরে তাদের পরিবারের সাথে দেখা করতে দিয়েছেন, সেটা বারবার বলছেন যে পরিবার বলছে ভালো আছে, পরিবার বলছে ভালো আছে। আমরা শুধু ক্যামেরার সামনে যে অংশটুকু দেখানো হয়েছে সেটুকু দেখেছি, ক্যামেরার পিছনে ওখানে কিভাবে তাদের কাছ থেকে এই স্টেটমেন্ট নেওয়া হচ্ছে সে বিষয়টা কখনো দেখা হচ্ছে না, দেখা যাচ্ছে না। এবং এই যে ভাতের হোটেলের কথা আমরা বলি, এই ভাতের হোটেল কি এখন রিসর্ট যে আমার বাইরে থাকতে ভালো লাগছে না, আমি গেলাম ওখানে যে রিসর্টের সময় কাটিয়ে আসলাম যাতে আমাকে কেউ ডিস্টার্ব না করে? এই দায়িত্ব কবে থেকে ডিটেকটিভ ব্রাঞ্চ নিয়েছে? এগুলোর কোনো সদুত্তর ওনারা দিতে পারছেন না এবং দিচ্ছেন না। ফলে আমাদের বক্তব্য খুব সহজ, যে যতটা মুহূর্তে ওদেরকে ওখানে আটকে রাখা হচ্ছে এই 6 জনকে, সেটি বেআইনি, এবং তাদেরকে যে স্বেচ্ছায় তারা ওখানে যে আশ্রয় নিয়েছেন সেটা তাদের মুখ থেকে আমরা শুনতে চাই। এসে আদালতের সামনে তারা সে কথাটাই বলুক, কিন্তু তারা সেই কথাটাও বলতে দিতে সাহস পাচ্ছেন না। এই হাইকোর্ট থেকে ডিবি অফিসের দূরত্ব খুব বেশি হলে 1.5 থেকে 2 কিলোমিটার, তাদেরকে এখানে আনতে 2 মিনিট লাগবে। নিয়ে আসুক, নিয়ে এসে তারা আদালতের সামনে বলুক যে না, আমরা ওখানে আছি, আমরা ভালো আছি, আমরা আসবো না। পুলিশ আইনগতভাবে কখন করতে পারে? 1 নম্বর, যদি ম্যাজিস্ট্রেটের কাছ থেকে পারমিশন নিতে হবে তাকে, যদি কোনো একটা অ্যাসেম্বলিকে ডিসপার্স করার জন্য সেটি করতে হয়, কিন্তু সেরকম কোনো আদেশ আমরা দেখতে পাইনি। প্লাস বলা আছে যে পুলিশ যখন গুলি করবে তাদের প্রথম থাকবে যে মিনিমাম ড্যামেজ করতে হবে, অর্থাৎ কারো প্রাণ হত্যা করার জন্য গুলি করতে পারবে না। হয়তো শুধুমাত্র দেখা যাবে যে কাউকে ইনজুর করার জন্য বা ভয় দেখানোর জন্য মারতে পারে, প্রাণ নেওয়ার জন্য প্রথমেই কেউ গুলি করতে পারবে না। আপনারা পত্রপত্রিকায় দেখেছেন যে প্রচুর মানুষ, হাজার হাজার মানুষের দৃষ্টিশক্তি ওই ছররা লেগে গেছে, ওটা কিন্তু পায়ের দিকে মারলে বা নিচের দিকে মারলে হওয়ার কথা নয়। এই সব কিছুই আমাদের আদালতও প্রশ্ন রেখেছেন, যে ওনারাও দেখছেন যে কি হচ্ছে, এবং তারা প্রশ্ন রেখেছেন রাষ্ট্রপক্ষের কাছে, কিন্তু রাষ্ট্রপক্ষ এগুলোর কোনো সদুত্তর এখন পর্যন্ত দিতে পারেননি এবং কখনো পারবেন না। তাদের দাবি হচ্ছে যে পুলিশ পিআরবি অনুযায়ী কাজ করেছে। আমরা বলেছি যদি তাই করে থাকে তাহলে কোর্ট থেকে আদেশটা দিলে কি ক্ষতি হয়ে যাচ্ছে, যে হ্যাঁ পিআরবির নিয়মটা মেনে আপনারা আপনাদের কাজটি করুন। তারা তো বলছেন যে আটক 6 জন আপনারা আটক বা ডিটেনশন আছে, সেই প্রমাণ দিতে পারেননি। ঘটনায় তারা আপনারা প্রমাণ দিতে পারেননি যে তারা আটক বা ডিটেনশন। এক সেকেন্ড, একটা শেষ করি। হ্যাঁ, এবং এখানে যেটা হয়েছে পিআরবিতে বলা আছে যে কোন কোন ক্ষেত্রে পুলিশ এটা করতে পারে, এবং আমাদের আদালত আজকে তাদের আইসিটির প্রতিমন্ত্রী পলক কথা বলছেন, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। পাশাপাশি আমাদের যারা মন্ত্রী মহোদয়গণ আছেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত, তাদের নেতৃত্বেও আমাদের আসলে পলিসি মেকারদের জন্য একটা ওরিয়েন্টেশন এবং তাদের অ্যাওয়ারনেস ক্রিয়েশনের জন্য আমরা বৈঠক করবো। সো এরকম 4টা ধাপে আমরা আগামী দিনে এটা প্রস্তুতিটা আরো সুদৃঢ় করার জন্য আমরা চেষ্টা করব। এবং পাশাপাশি আরেকটা সিদ্ধান্ত হয়েছে যে একটা ন্যাশনাল সাইবার সিকিউরিটি অ্যাসেসমেন্ট কমিটি করা, যাতে করে বিভিন্ন মন্ত্রণালয় সংস্থা তারা যখন কোনো একটা সফটওয়্যার ক্রয় করতে যায় কিংবা কোনো একটা স্টক তৈরি করতে যায়, সেই সময় যাতে তাদের সেই বাজেটটা প্রণয়নের সময় কিংবা যখন তারা ওই প্রজেক্টটা যখন আর কি পরিকল্পনা করছেন, সেই সময় যাতে স্বল্প খরচে নিরাপদ সমাধানগুলো তারা করতে পারে, তার জন্য একটা কমিটি থাকা, যারা কিনা এই 35টা সিআই এর যে কোনো সিদ্ধান্ত বা যে কোনো প্রক্রুটমেন্টে তারা যাতে মতামতটা দিতে পারে এবং তাদের পরামর্শ এবং অনুমতি ক্রমে যাতে আমরা নিরাপদ একটা সাইবার জগৎ তৈরি করতে পারি। তো সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমরা সবাইকে আবারও অনুরোধ করব যেন আমরা ব্যক্তি পর্যায়ে আমরা সচেতন থাকি, আমরা প্রতিষ্ঠানকে নিরাপদ রাখার জন্য ভূমিকা রাখি, এবং এই মুহূর্তে আমরা আমাদের দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সকলের সহযোগিতা চাই। আমরা লক্ষ্য করছি যেভাবে গত কিছুদিন ধরে পরিকল্পিতভাবে আমাদের ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যেভাবে ক্ষতিগ্রস্ত হলো, এইভাবে যদি সাইবার হামলা আমাদের প্রতিরোধ
করতে হয় তাহলে আমাদের প্রস্তুতিটা আরো ব্যাপকভাবে নেওয়া দরকার। সেই উদ্দেশ্য নিয়ে আমরা সম্ভাব্য সাইবার হামলা প্রতিরোধ যেন আমরা সম্মিলিতভাবে করতে পারি সেই উদ্দেশ্য নিয়ে আমরা বসেছিলাম। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলা জয়। দর্শক, আমরা আবারও হাইকোর্টে যেতে চাই, সেখানে রিটকারী আইনজীবী কথা বলছেন, আমরা সেটা শুনতে চাই। এবং আজকে একই কার্ড খেলা হচ্ছে যে আমার বাবা কি করলেন সেজন্য আমি দায়ী। সারা আপা, তার বাবা ডক্টর কামাল হোসেন, হ্যাঁ, তাকে নিয়েও আজকে প্রশ্ন উঠছে এবং আমরা নাকি বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করতে এখানে এসেছি। লিপি আপা আরও ভালো বলবেন। সেদিন সকাল 9:15 যেদিন কালকে আমরা তো এই পিটিশন দায়ের করলাম, লিপি আপা বললেন যে বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামার, এদেরকে তো আবার গুলি করবে, আমরা কি কিছু করতে পারি না? এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। আমার মনে হয় লিপি আপা আরও ভালো বলতে পারবেন এই ব্যাপারে। যেটা হয়েছে যে আমরা এখানে এসেছিলাম সম্পূর্ণ একটা অরাজনৈতিক, আমাদের শিশু মানে যারা আছেন আন্দোলনকারীরা বা বাচ্চারা যারা মাঠে নামছে তাদের জীবনটা রক্ষা করার জন্য, এবং যারা মারা গিয়েছেন তাদের কি বলবো যে তাদের মৃত্যুটা যে স্বাভাবিক মৃত্যু ছিল না সেগুলোর জন্য। তো এটিকে সামহাও আজকে আমরা যেটা দেখেছি যে অনেক আইনজীবীরা পিছন থেকে একটা রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করে। একদম পরিষ্কারভাবে বলি, এখানে আমরা কেউই কোনো রাজনীতি করার জন্য আসছি না। লাশের উপরে রাজনীতিবিদরা করেন, আইনজীবীরা করেন, এটা আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি। একটা জিনিস যেটা হচ্ছে গণতন্ত্র কমিশনের যে এটা রয়েছে সেটি হচ্ছে যে আপনারা সবাই দেখেছেন যে আবু সাইদ কিভাবে মারা গিয়েছিল। আবু সাইদ যখন মারা গিয়েছিল তারপরে যে এফআইআরটা হলো সেটাতে বলা হলো যে স্বজনদের কান্নায় ভারী ঢাকার সিএমএম কোর্ট প্রাঙ্গণ। একটি করে প্রিজন ভ্যান ঢোকার সাথে সাথে হুমড়ি খেয়ে পড়ছেন তারা। অপেক্ষা এক নজর দেখার। সৌভাগ্যবানদের অনেকে পেয়েছেন প্রিয়জনদের দেখা। প্রিজন ভ্যানে স্বজনকে খুঁজে না পেয়ে হতাশ হওয়া মানুষের সংখ্যাও নেহাত কম নয়। দিনভর আদালত প্রাঙ্গণের এসব চিত্র দেখেছেন সহকর্মী শামীম রেজা। বিস্তারিত জানাচ্ছেন তিনি। ওনার তো মারধর করা হয়েছে। আপনি দেখে কি মনে হয়েছে মারধর করছে? ছোট্ট শিশু তানহা 10 দিন দেখা নেই বাবার সাথে। এই বয়সেই তাই মায়ের হাত ধরে সিএমএম কোর্টে অপেক্ষা বাবাকে এক নজর দেখার। মায়ের অভিযোগ, মিরপুর 10 নম্বর থেকে 19 জুলাই আটক করা হয় হাওলাদারকে। উনি প্লেট বসানো পায়, ঠিক মতো হাঁটতেও পারে না, একটা ভাতের হোটেল চালায়, রাইতে কান্না করে, অনেক ঘুমায় না, বাবা করে কান্না করে, দৌড়ায়। বৃদ্ধা রমেশা বেগমের ছেলে বাবু, ঘরে তার সন্তান সম্ভবা স্ত্রী। এমন সময়ে নাশকতার মামলায় আটক তিনি। ছেলেকে দেখার আশায় আদালত প্রাঙ্গণে মা রমেশা। আমারটা আমি জানি, আমার পোলার সংসারী ডান, আমার পোলা কাজ করে, অটো চালায়, এর ভেতরে দোয়ানো বইছে, 4 দোয়ানে হেনতে ধরে লইছে। শুধু এরাই নয়, মোহাম্মদপুরের নয়ন, গাজীপুরের এনামুল সহ অসংখ্য মানুষের পরিণতি প্রায় একই। পরিবার নির্দোষ দাবি করলেও সবাই আটক সাম্প্রতিক সহিংসতার মামলায়। ও রাস্তায় হাঁটতে গেছিল দেখার জন্য গেছিল, পরে ওরে ধরে নিয়েছে। বাদামতলি কাজ করতেছিল, এই কাজের অবস্থা থেকে নিয়ে আসছে। হ্যাঁ, অভিযোগটা দিয়েছে সে নাকি এই যে কোটার আন্দোলনে সে নাকি পাথর নিক্ষেপ করছে, মানুষের গাড়ি ভাঙচুর করছে। বেশি ঝামেলা দেখা সে উত্তরা পূর্ব থানার সাইডে দাঁড়িয়েছিল, দাঁড়ায় থাকার কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এই তালিকায় শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্য পরিমাণ। আছেন ব্যবসায়ী, শ্রমজীবী সহ রাজনৈতিক বিভিন্ন দলের নেতাকর্মীরা। জামিনের জন্য আবেদন করব আমরা। জি, আর আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে ও যেন পরীক্ষাগুলো ভালোভাবে দিতে পারে। আর জি, এইচএসসি পরীক্ষার্থী। আমার যে পাশে ফ্ল্যাটের ভাইয়া, উনি আমাকে বাসায় যায় বলতেছে, আপনার দুলা ভাইকে দেখলাম 2 জন সিভিলে কাঁধে করে হাতে করে নিয়ে রাস্তা উঠায় গাড়ি দিয়ে নিয়ে গেছে। হাসপাতালে ঢুকছে ওষুধ কেনার জন্য, হেনতনে ধরে লয়ে গেছে। 8টা মামলা দিয়েছে আমার ছেলের নামে। আদালতের আদেশ শেষে প্রিজন ভ্যানে করে আবারও আসামিদের নেওয়া হয় কারাগারে। এ সময় দিনভর অপেক্ষায় থাকা স্বজনরা প্রিয় মানুষটাকে একবারের জন্য দেখতে নাম ধরে ডাকতে ডাকতে ছুটতে থাকেন প্রিজন ভ্যানের পিছে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজের সামনে মৌন অবস্থানের চেষ্টা করেছেন কিছু অভিভাবক। অনুমতি না থাকায় পুলিশ তাদের সড়কে অবস্থান করতে দেয়নি। সকাল 10টার দিকে মেডিকেল কলেজের সামনে সড়কে জড়ো হবার চেষ্টা করেন অভিভাবকরা। অভিযোগ করেন পুলিশ তাদের কর্মসূচি পালন করতে দিচ্ছে না। সাম্প্রতিক কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত আহতদের ঘটনায় এই অবস্থান পালন করতে চান বলে জানান তারা। যদিও পুলিশ বলছে এমন কোনো কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি কর্তৃপক্ষ থেকে। আমাদের সন্তানদের হত্যার বিচার চাই, যারা হত্যা করেছে তাদের বিচার চাই। বাংলাদেশের মানুষকে হাজার হাজার মানুষকে খুন করে হলো পারেও রাষ্ট্র যারা চালাচ্ছে তাদেরকে চালাতে হবে। এই আন্দোলন শুরু হওয়ার পর থেকে যেসব অন্যায় রাষ্ট্রের পক্ষ থেকে হচ্ছে সেসবের প্রতিবাদ করার জন্য আজকে আমি মৌন সমাবেশে এসেছি। অভিযোগ তো একটাই যে এতগুলো ছেলেপেলে মারা গেল, ওদের কি কোনো হবে না, কোনো প্রতিকার হবে না? নাশকতা সহিংসতার মামলায় সারা দেশে সোমবার পর্যন্ত 12 দিনে 9,653 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্যে সবথেকে বেশি গ্রেফতার ঢাকা বিভাগে 4,500। চট্টগ্রাম মেট্রোপলিটনে নতুনভাবে 2টি মামলা দায়ের হয়েছে। নতুন করে গ্রেফতার 34 জন। রাজশাহী মহানগরীতে গেল 24 ঘন্টায় পুলিশ গ্রেফতার করেছে 15 জনকে। এ নিয়ে মোট 259 জনকে সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার দেখানো হলো। বিভাগে গ্রেফতার 1,310 জন। রংপুরে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগের 22 মামলা চলমান। এসব মামলায় আজ আরও 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে 12 দিনে গ্রেফতার হলো 249 জন। পুলিশ বলছে চিহ্নিত অপরাধীদের ফুটেজ দেখে দেখে গ্রেফতার করা হচ্ছে। নিরপরাধ কাউকে হয়রানি কিংবা গ্রেফতার করা হচ্ছে না। আমরা শুরু করেছি ভিডিও ফুটেজ দেখে যারা একেবারেই আক্রমণে অংশগ্রহণ করেছে তাদেরকে ধরা এবং গ্রেপ্তার অভিযান চলমান আছে। আমাদের যেহেতু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা একটু ডেভেলপ করছে, আমরা এখন কনসেন্ট্রেট করব আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে এবং তাদের আদালতে উপস্থাপন করব যাতে তাদের যথাযথ শাস্তি হয়। কারফিউর 11তম দিনে বিভাগীয় ও জেলা শহরগুলোয় বেড়েছে যান চলাচল। স্বাভাবিক হয়ে আসছে জনজীবন। সড়ক, মহাসড়ক ফিরছে পুরনো রূপে। সরকারি বেসরকারি সব অফিস খোলা থাকায় রাস্তায় যানবাহনের চাপ বেশি, বাড়ছে যানজট। চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, ময়মনসিংহ, রংপুর সহ বিভাগের জেলাগুলোয় বিভিন্ন মেয়াদের সময়সীমায় কারফিউ শিথিল রাখা হয়েছে। দিনের প্রায় পুরোটাই কারফিউ মুক্ত থাকায় মহানগর সহ আশপাশের এলাকায় লোকজনের চলাচল ও যানবাহনের সংখ্যা আরও বেড়েছে। সড়ক, মহাসড়কগুলোয় দূরপাল্লা, আন্তজেলা ও উপজেলা রুটে বাস ছেড়ে যাচ্ছে। যাত্রীদের ভিড়ও বেড়েছে। সপ্তাহের ব্যস্ততম কর্মদিবসে খুলেছে ব্যবসা প্রতিষ্ঠান। প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কে টহল দিচ্ছে সেনাবাহিনী। এছাড়া বিজিবি, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তৎপর। ইন্টারনেট চালু হলেও ব্যবহার করা যাচ্ছে না ফেসবুক সহ বিভিন্ন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। বাধ্য হয়েই অনেকেই ভিপিএন এর মাধ্যমে ব্যবহার করছেন ফেসবুক। সাইবার বিশেষজ্ঞরা বলছেন অনিরাপদ ভিপিএন ব্যবহার করায় এরই মধ্যে হ্যাকিংয়ের শিকার হয়েছেন ব্যবসায়ী সহ অনেকেই। আর্থিক লেনদেন সহ ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য অনিরাপদ ভিপিএন ব্যবহার না করার পরামর্শ তাদের। 18 জুলাই দেশ জুড়ে বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা। এর 5 দিন পর সীমিত পরিসরে চালু হয় ব্রডব্যান্ড, আর রোববার চালু করা হয় মোবাইল ইন্টারনেট। বন্ধের পর ইন্টারনেট সেবা মেলায় ব্যবহারকারীদের মাঝে এসেছে কিছুটা স্বস্তি, কিন্তু ফেসবুক সহ বেশ কিছু সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম বন্ধ থাকায় আছে হতাশা। ঝুঁকি থাকা সত্ত্বেও অনেকটা নিরুপায় হয়েই বিভিন্ন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, ভিপিএন বা অন্যান্য অননুমোদিত টুলসের মাধ্যমে ব্যবহার করছেন ফেসবুক। আমরা চাচ্ছি যে আপনি ভিপিএন এর মাধ্যম ছাড়া আর কি, যেমন এখন আগে যেরকম চালাতাম ডাটা ওয়াইফাই চালু করে, ওইরকম আমরা চালাতে চাচ্ছি। আবার অবশ্যই ঝুঁকি, ব্যবহার করতে হবে। তো ভিপিএন তো সমস্যা আছে যে অনেক সময় পাসওয়ার্ড হ্যাক হতে পারে। ভিপিএন ব্যবহারের ঝুঁকির কথা বলছেন খাত বিশ্লেষকরা। ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নেই বললেই চলে, এমন অভিমত তাদের। আমাদের এখানে প্রচুর ফ্রি ভিপিএন আপনি দেখবেন যে অ্যাপ স্টোরে আছে, বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায়। এগুলোর একটা ঝুঁকি হচ্ছে যে এগুলো বিভিন্ন কোনো কোম্পানি কিংবা কোনো এমন কিছু কর্তৃপক্ষ বা অথরিটির সঙ্গে যুক্ত থাকতে পারে যেখানে আপনার ডাটা চলে যেতে পারে। ইভেন আপনার ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনও সেখানে তথ্যগুলো চলে যেতে পারে এবং আপনার ব্যাংকিং ঝুঁকিতে পড়তে পারে। যারা অনলাইনে আর্থিক লেনদেন করেন এমন ভিপিএন ব্যবহারকারীরা মারাত্মক ঝুঁকিতে আছেন বলে জানান সাইবার বিশেষজ্ঞরা। বলছেন ই কমার্স এবং এফ কমার্সের অনেক উদ্যোক্তা এরই মধ্যে হ্যাকিংয়ের শিকার হয়েছে। ভিপিএন ব্যবহারের ফলে বিজনেস আইডি কিংবা পার্সোনাল যে কোনো ভার্চুয়াল আইডি হ্যাক হওয়ার আশঙ্কা আছে। মধ্যে কিন্তু ইতিমধ্যে অনেক পেজ এবং আইডি, দীর্ঘদিনের পুঞ্জীবিত আইডি, সেগুলো কিন্তু হ্যাক হয়েছে। আমরা সেই খবরগুলো পাচ্ছি। এই অ্যাক্সেসটা আরও বেড়ে যাবে এবং যারা
আনঅথরাইজড অ্যাক্সেসের শিকার হয়েছে, আমরা দেখতে পেরেছি কোনো না কোনোভাবে তারা ভিপিএন ব্যবহার করতো। এবং বিশেষ করে ফেসবুকে যারা বুস্টিং করছে ভিপিএন ব্যবহার করে, তাদের কার্ডের নিরাপত্তা কোনো অবস্থাতে তফসিলভুক্ত ব্যাংক নেবেন না। আইসিটি প্রতিমন্ত্রীও ভিপিএন ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন। ব্যক্তিগত নিরাপত্তা, ব্যক্তিগত সুরক্ষা এবং তথ্যের সুরক্ষা, এই সব কিছু বিবেচনা রেখে যেন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এটা ব্যবহার থেকে আমরা বিরত থাকি। খাত বিশ্লেষকরা বলছেন ফ্রি ভিপিএনের চেয়ে পেইড ভিপিএন ব্যবহার করা কিছুটা নিরাপদ। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ভূমিধসে অন্তত 24 জন নিহত হয়েছেন। রাজ্যের ওয়েনার জেলার পার্বত্য এলাকায় এই দুর্ঘটনা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে শতাধিক মানুষ। কর্তৃপক্ষ জানিয়েছে উদ্ধার কাজ চালানোর জন্য ফায়ার সার্ভিস এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের মোতায়েন করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, রাজ্যের বিভিন্ন স্থানে গেল কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে, তারই প্রভাবে এই ভূমিধস হয়। দুর্ঘটনার পরপরই পুরো এলাকায় জারি করা হয় সতর্কতা। ক্ষতিগ্রস্তদের পরিবার প্রতি 2 লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকারি সবগুলো সংস্থাকে মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এদিকে হতাহতদের প্রতি শোক জানিয়েছেন কংগ্রেস নেতা এবং ওয়েনারের সাবেক এমপি রাহুল গান্ধী।